সাভারের রাজীব সমর দুই ভাইয়ের ত্রাসের রাজত্ব অভিযোগেও মামলা নেয় না পুলিশ, মাফিয়া তন্ত্র দমনের পরামর্শ। ফের দাবদাহে ভোগান্তি, সোমবার থেকে বৃষ্টির পূর্বাভাস, গরমে সরবরাহ সংকট, অজুহাতে অস্থিরতা নিত্যপণ্যের বাজারে। সড়কে থামছে না মৃত্যু মিছিল, কুমিল্লায় যাত্রীবাহী বাস উল্টে নিহত 5, রাজধানীতে ভবন থেকে পড়ে 3 শ্রমিকের প্রাণহানি। এবং দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনের বাকি আর মাত্র 4 দিন, চলছে শেষ মুহূর্তের প্রচারণা, ভোটের সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কা। আমন্ত্রণ সংবাদতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি রাবিয়া ইসলাম স্নেহা। সাভারের রাজীব ফখরুল দুই ভাইয়ের ত্রাসের রাজত্বে তটস্থ সাধারণ মানুষ। আইনি জটিলতা এড়াতে স্বজনদের নামে সম্পদ গড়ে চলছে রাজীব। রাজনীতির ছত্রছায়ায় জমি দখল, চাঁদাবাজিতে 2 দশকে সাভারবাসীর কাছে দুর্ধর্ষ আতঙ্ক রাজীব। তার দুর্নীতির সহযোগী শ্যালক রুবেল, বাবু সহযোগী ট্যাপাস জাকির, ছোট ভাই তেঁতুল ছড়ার চেয়ারম্যান ফখরুল আলম সমরও কয়েকশো কোটি টাকার মালিক। মঞ্জুরুল আলম রাজীবের অবৈধ সম্পদ অনুসন্ধানের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব আজ। সজীব রহমানকে সাথে নিয়ে জানাচ্ছেন ফখরুল ইসলাম। সাভারের শূন্য থেকে 1000 কোটি টাকার মালিক বনে যাওয়া মঞ্জুরুল আলম রাজীবের অবৈধ সম্পদ নিজের নামের পাশাপাশি গড়েছেন অন্যদের নামেও। আইনি জটিলতা এড়াতে রাজীব সম্পদের সাম্রাজ্য গড়েছেন শ্যালক রুবেল, বাবু, ভাই জাহাঙ্গীর সমর, মামা ঠান্ডু মোল্লা ও ক্যাডার জাকিরের নামে। শ্যালক রুবেল 17 বছর আগেও গার্মেন্টসে চাকরি করতেন। রাজীবের শ্বশুর ও রুবেলের পিতাও ছিলেন সামান্য বেতনে একসময়ের ধলেশ্বরী ফ্যাক্টরির কর্মচারী। রাজীবের বদৌলতে 1 দশকে তারাও এখন গার্মেন্টস মালিক। দরিদ্র ছিল কিন্তু 3 বেলা খাওয়ার জুটে নেই। রুবেলের বাপায় তো ধলেশ্বরী মিলের কোনো অফার আছে না। জামালপুর থেকে শুরু করে একবারে রপ্তানি পর্যন্ত সবগুলো তারা একইতে মাল নামায়। রুবেলের কয়েকশো কোটি টাকার সম্পদ রাজীবেরই। অভিযোগ আছে সাভার, উলাইল, গ্যান্ডায় কয়েকশো গার্মেন্টসের ঝুট ব্যবসার একচ্ছত্র মাফিয়া রাজীবের শ্যালক রুবেল ও বাবু, যেখান থেকে মাসে কোটি কোটি টাকা আয় করেন রাজীব, রুবেল ও বাবু। সাভার ব্যাংক টাউনে রয়েছে রাজীবের শ্যালক রুবেল ও বাবুর নামে শতাধিক ফ্ল্যাট। 15/1 টিউলিপ গার্ডেনে 3টি ফ্ল্যাট, 16/12 মায়েশা কর্টেজে 22টি ফ্ল্যাট, ব্যাংকটাউন 3 নম্বর রোডে 2টি বাড়িতে 21টি ফ্ল্যাট। মালিহা নামের এই বাড়িতে 3টি ফ্ল্যাট, যেখানে রুবেল নিজেই থাকেন। 10 নম্বর রোডে 11 কোটি টাকা মূল্যের 3টি প্লট। 3 নম্বর রোডের 6/1 জোড়া বিল্ডিংয়ে 42টি ফ্ল্যাট। ব্যাংকটাউনের এই টিনশেড মার্কেট দখল করে মাসে লাখ লাখ টাকা আয় করেন রুবেল। এই গরুর ফার্মটিও রুবেলের। এই পরিত্যক্ত বাড়িটিও দখলে নিয়েছেন রুবেল বাবু। সে হচ্ছে সাভারের একমাত্র ত্রাস। রাজীব এই জমিতে দখল করবে বা কি করবে, লোকজন ভয়ে সে এলাকা ছাইরে পালাই যায়। রাজীবের আরেক ডানহাত টেপা জাকির ওরফে মামা জাকির। দেশ বিদেশে রাজীবের বেশিরভাগ সম্পত্তি নাকি এই জাকিরের নামে। 50 ভরি স্বর্ণ সবসময় পরে ঘুরে বেড়ান জাকির। আত্মীয় না হয়েও রাজীবের রাজ রিয়েল এস্টেটের এমডি এই জাকির। শুধু তাই নয়, জাকির রাজীবের অনেক ব্যবসা বাণিজ্য দেখাশোনা করেন। 15 বছর আগেও জাকিরের পরিবার চালানো যেখানে দায় ছিল, সাভার জিরাবো ফুলপুর এলাকায় কয়েক একরের উপর গড়ে তোলা এই বিলাসী বাড়ি ও গরুর খামার চোখ বদলে দেবে। রাজীব সমরের চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সব ব্যবসার কেশিয়ার হওয়ায় জাকিরের ভয়ে তটস্থ থাকেন এলাকাবাসী। জাকির ভাইয়ের নাম নিলে মনে করে, বাংলা ভাইয়ের নাম নিলে মনে করে হাডু বলতে কাপে সবাই নাম গেলে এই এলাকা কেউ আসবে না সামনে, যত ক্ষমতাশালী লোক জুট মুসলদেরাই খায়। সাভারের রাজনৈতিক ও প্রশাসনিক সব ক্ষমতা রাজীব পরিবারের দখলে। রাজীবের ছোট ভাই ফখরুল আলম সমর 2015 সাল থেকে 5 বছরের জন্য ছিলেন সাভার উপজেলার দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান। ত্রাসের কারণে রাজীব ও তার পরিবার এতটাই ভয়ঙ্কর যে তাদের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা, জিডি কিছুই নেওয়া হয় না বলে অভিযোগ রয়েছে। রাজীব ও তার ভাই সমরের লাইসেন্সকৃত অস্ত্রের পাশাপাশি তার ক্যাডার বাহিনীরও রয়েছে অবৈধ অস্ত্র। সাভারের মাদক ব্যবসার নিয়ন্ত্রকও এই রাজীব পরিবার। সাভারে রাজীবের রয়েছে বিশাল এক হিংস্র ক্যাডার বাহিনী। তার আরেক অনুসারী এই আতিকও 7 বছরে 100 কোটি টাকার সম্পদ গড়েছেন সাভারে। এত সব অভিযোগের বিষয় জানতে রাজীবের কাছে গেলে তিনি মানুষের প্রতি করুণার কথা জানান। মানুষ কাজ করতে গেলে তো আলোচনা সমালোচনা দুইটাই থাকবে, তাদের উদ্দেশ্যে আমার করুণা করা ছাড়া আর কিছু না। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলছে, এমন মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে রাজনৈতিক ব্যবস্থার পাশাপাশি নিতে হবে প্রশাসনিক ব্যবস্থাও। সাধারণ মানুষ মুখ খুলবে কোন যুক্তিতে বা কোন সাহসে? এগুলোর যারা পর্যবেক্ষক, এগুলো যারা নিয়ন্ত্রক সংস্থা, প্রশাসন, আইন প্রকাশন, তারাই তো
এদের এদের এই ধরনের ব্যক্তির হাতে করায়ত্ত। মঞ্জুরুল আলম রাজীব ও তার পরিবারের দখল নির্যাতন থেকে বাঁচাতে এখনই উদ্যোগ নেওয়ার দাবি সাধারণ মানুষের। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। সাভারের রাজীব ফখরুল দুই ভাইয়ের ত্রাসের রাজত্ব নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করেছেন সহকর্মী ফখরুল ইসলাম। স্টুডিওতে সরাসরি যোগ দিয়েছেন তিনি। যাচ্ছি ফখরুলের কাছে। ফখরুল, আপনাকে স্বাগত জানাচ্ছি। ফখরুল, আপনার প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে দুই ভাইয়ের ত্রাসের রাজত্ব চলছে সাভারে, সেই ক্ষেত্রে একটি প্রশ্ন থেকে যায়, সেটা হচ্ছে অনেকটা আঙ্গুল ফুলের কলা গাছের মতো হঠাৎ করে এত শত কোটি টাকার মালিক বনে যাওয়া, কিভাবে তারা এই ত্রাসের রাজত্ব কায়েম করছেন? অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি আসলে রিপোর্টে আমরা এটি আজকে আমাদের দ্বিতীয় পর্ব এবং আরও কয়েকটি পর্ব আছে, তো সেগুলো নিশ্চয়ই আমরা দেখব। মানে আপনি চিন্তা করেন একজন মানুষকে কেন্দ্র করে কতজন মানুষ আসলে ধনী হলো তার পরিবারের। রাজীব, মঞ্জুরুল আলম রাজীব, তিনি হচ্ছেন উপজেলা চেয়ারম্যান, ছাত্র নেতা ছিলেন, ছাত্র রাজনীতি করেছেন। তার রাজনীতির কথা নিয়ে আমি কোনো প্রশ্ন রাখতে চাই না, বলতেও চাই না, কিন্তু তিনি এই যে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। দেখেন, আমার একটা রিপোর্ট অন এয়ার হওয়ার পরে, মানে প্রথম পর্ব অন এয়ার হওয়ার পরে একজনের হাত কেটে নিয়েছে, সেই লোককে আমি গতকাল একজনের মাধ্যমে শুনেছি যে তাকে নিয়ে বেঁধে রেখেছে তার ভাই, ছোট ভাই সমর। তারা কতটা ত্রাস সৃষ্টি করেছে, আপনি সাভারের মানুষ মুখ খুলতে ভয় পায় তাদের বিরুদ্ধে এতটা। এটি হচ্ছে 3 দশক ধরে আসলে তাদের এই রাজত্বটি চলছে। মানে তারা রাজনীতি করেছে, বাট রাজনীতি করলে কি মানুষ এতটা ত্রাস সৃষ্টি করতে হবে? এদেশে কি আর কোনো রাজনীতিবিদ নাই? সাভার আপনি দেখেন, গার্মেন্টস অধ্যুষিত একটি এলাকা, প্রচুর সম্পদ আছে, এখন জায়গা জমির দাম বেড়েছে, কিন্তু এই যে প্রশাসনিক যে পদ, উপজেলা চেয়ারম্যানের পদ, তার আরেক ভাই হচ্ছে আপনার তেঁতুলঝাড়া ইউনিয়নের চেয়ারম্যান, তার আরেক মামা হচ্ছে ওয়ার্ড কমিশনার, তার পুরো পরিবার কিন্তু রাজনৈতিক পদগুলোতে তার পুরো পরিবার, এবং প্রশাসনিক পদগুলোতেও সাভারের পুরো পরিবার, তার মামা, তার ভাই, সে নিজে, এইভাবে আসলে। এখন দেখেন তারা প্রভাব বিস্তার করেছে গত প্রায় 15 বছর ধরে। আপনার কোনো আগে থেকে কোনো ব্যবসা ছিল না, কিন্তু তার বাবা একজন চাকরিজীবী ছিলেন, তাদের নিজেদের পরিবারের কোনো সম্পত্তি নেই। হঠাৎ করে 15 বছরে আপনার 2 থেকে 3টা রিয়েল এস্টেটের মালিক এবং গার্মেন্টসের, আপনার লেদারের ফ্যাক্টরির মালিক, বেশ কিছু লেদার ফ্যাক্টরির মালিক, একরে সম্পত্তির মালিক, আপনার একজন সৌদি প্রবাসী সালাম করে নাম, তার সম্পত্তিগুলো জোর করে লিখে নিয়ে নিল, সে লোক কিছুদিন পরে মারা গেল। এখন সাভারের মানুষ, এই যে এখন তারা অপপ্রচারে নেমেছে, এখন যারা আরও মিডিয়া আছে তারা নিশ্চয়ই সাভারে গেলে অনুসন্ধান করলে বেরিয়ে আসবে। আমি রিপোর্ট করেছি, আরও পত্রিকা তো রিপোর্ট হয়েছে, আরও বিভিন্ন পত্রিকায় রিপোর্ট হয়েছে। সাংবাদিকদের উপর নির্যাতনের তো কম চিত্র নেই তাদের বিরুদ্ধে, কোনো সাংবাদিক মুখ খুলতে পারে না, সাংবাদিকদের উপর অসংখ্য নির্যাতন করেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওনারা হচ্ছে এখন ক্ষমতায়, পাওয়ারে। এখন এই এলাকার, ওই সাভার এলাকাটার হচ্ছে চেয়ারম্যান, মানে সবকিছুই তাদের বিরুদ্ধে কথা কিভাবে বলবে? আচ্ছা, আপনার এই ক্ষমতার কথায় আসাতে একটি প্রশ্ন থেকে যাচ্ছে, সেটা হচ্ছে আমরা প্রতিবেদনে দেখতে পেরেছি তাদের বিরুদ্ধে কোনো আইনি মামলা বা কোনো আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে না। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে কার শক্তিতে তারা আসলে এতটা বলিয়ান যে তাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া যাচ্ছে না? প্রথম কথা হচ্ছে যে রাজনীতির শক্তি দিয়ে তারা এত দূর এসেছে, কিন্তু সেটিকে, এই যে রাজনৈতিক ছত্র ছায়াটাকে তারা অপব্যবহার করে। অপব্যবহার কিভাবে করে? তাদের একটি বিশাল ক্যাডার বাহিনী আছে, আপনার রাজীব, সমর, তার সহযোগী, মানে ভাগ্নে বলে সবাই, কিন্তু তার আত্মীয় না, কিচ্ছু না, তার সহযোগী ট্যাপা চাকির। আপনার 50 ভরির মতো স্বর্ণ পড়ে থাকে ওখানকার, মানে তার সমস্ত সম্পত্তি। আপনি দেখেন, রাজ রিয়েল এস্টেটের এমডি করা হয়েছে তাকে, সে তো তার আত্মীয় না, তাহলে কেন করা হইলো? সমস্ত সম্পত্তি তার ভাই, তার সহযোগী, তার শ্যালক, পুরো ব্যাংক টাউনে কয়েকশো ফ্ল্যাট, মানে 1 ডজনেরও বেশি প্লট। যেই তার শ্যালক, তার শ্বশুর, তিনি একজন গার্মেন্টস অপারেটর ছিলেন 2001 সালেও। গার্মেন্টস অপারেটর থেকে তারা এখন গার্মেন্টসের মালিক, কয়েকশো ফ্ল্যাট, অর্ধশতাধিক প্লট, মানে 1000 কোটি টাকা ছাড়িয়েছে। কিভাবে সম্ভব 15 বছরে? একজন চাকরিজীবীর সম্ভব? এইভাবে আঙ্গুল ফুলে কলা গাছ, মানে কোনো অবৈধ ত্রাস সৃষ্টি না করলে তো সম্ভব না। আচ্ছা, সেই ক্ষেত্রে রাজনৈতিক কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা, কোনো কিছু জানতে পেরেছেন কিনা এই বিষয়ে? আমি যে বিষয়টি বলতে চাচ্ছি যে তার বিরুদ্ধে থানায় গিয়ে কেউ জিডিও করতে পারে না। তার নামটি দিলে থানায়, এরকম অসংখ্য অভিযোগ আমি পেয়েছি। আমি তো কারো ফিল্ড থেকে আমরা অনুসন্ধান করেছি, ফিল্ডে যদি আমরা ফিল্ডে গিয়ে মানুষের কাছ থেকে শুনে এবং সত্যতা পেয়ে তারপর আমরা রিপোর্ট করেছি।
আর আপনি বলছেন যে রাজনৈতিক ব্যবস্থা নিশ্চয়ই ওনার দল আছেন, তারা দেখবেন কি ব্যবস্থা নেবেন। নিশ্চয়ই আমরাও আশা করতে চাই। সাধারণ মানুষ আছেন, সাভারবাসী আছেন যারা মুখ খুলতে পারেন নাই এতদিন ধরে, যারা মুখ খুলতে পারেন নাই তারাও হয়তো দেখবেন এটি, যে সকলের আসলে প্রত্যাশা যে এই অপতৎপরতা, ত্রাস, সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি এসব কিছুর একটি শাস্তি নিশ্চয়ই হবে। যে তার দল আছে, দল নিশ্চয়ই ব্যবস্থা নেবে, কারণ কোনো দল নিশ্চয়ই তার যে কর্মী তাদের এইসব অপতৎপরতাকে নিশ্চয়ই প্রশ্রয় দেয় না। এটা আমরা বিশ্বাস করতে চাইও না, কেউ বিশ্বাস করতে চায় না। নিশ্চয়ই এর কোনো একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে। সাভারবাসী মুক্তি পাবে নিশ্চয়ই এই ত্রাস থেকে। তিনি রাজনীতি করবেন, তিনি প্রশাসনিকভাবে উপজেলা চেয়ারম্যান হবেন, সব ঠিক আছে। আমরা কি পরবর্তী প্রতিবেদনে জানতে পারবো তার এই বিভিন্ন সম্পদের উৎস? তার সম্পদের উৎস তো আমরা দেখলাম, তার যে সম্পদগুলো আমরা আরো দুটি প্রতিবেদন রয়েছে, সেখানে নিশ্চয়ই আমরা তার আরো অনেক সম্পদ, তার বড় ভাই তারা এখন বিদেশেও ব্যবসা করে, শিপিং বিজনেস থেকে শুরু করে অনেক ব্যবসা বাণিজ্য আছে। নিশ্চয়ই আমরা পরবর্তী ইয়েতে আমরা দেখবো। সাভারবাসী নিশ্চয়ই সে অপেক্ষায় থাকবে যে এটার নিশ্চয়ই কোনো একটি বিচার হবে, সে প্রত্যাশা আমরা থাকবো। ফখরুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম সাভারে দুই ভাইয়ের কিভাবে ত্রাসের রাজত্ব কায়েম করছেন সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের প্রতিবেদনটি যে করেছেন সে আমাদের সহকর্মী ফখরুল ইসলাম। চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। কুমিল্লার চৌদ্দগ্রামের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 7 জন। শুক্রবার ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বসন্তপুর এলাকায় ঢাকা থেকে চট্টগ্রাম কক্সবাজারগামী রিল্যাক্স পরিবহন নিয়ন্ত্রণ হারালে হতাহতের এ ঘটনা ঘটে। কুমিল্লা থেকে সুমন কবিরের তথ্যচিত্রে শুভশ্রী রায়ের প্রতিবেদন। বিয়ের ফুল ফুটেছে মাত্র সপ্তাহ দুয়েক, এর মধ্যেই জীবনের চরম বাস্তবতায় বিষাদের কালো ছায়া ঘিরে ধরেছে টলিকে। প্রিয় স্বামীকে হারানোর শোক সইতে না পেরে বারবার এভাবেই মূর্ছা যাচ্ছিলেন এই নববধূ। ঢাকা থেকে রওনা দিয়েছি, আমাদের বিয়ে হয়েছে এখন 1 মাস হয় নাই, 19 তারিখে আসলে 1 মাস হবে। উনি আমাদের বাড়িতে আসতেছিল। কুমিল্লা চৌদ্দগ্রামে বাস উল্টে প্রাণ হারানোদের একজন পলাশ, শ্বশুরবাড়ি যাওয়ার হলো না, পথে হতে হলো লাশ। শুক্রবার ভোরে ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিল রিল্যাক্স পরিবহনের বাসটি। যাত্রাপথে চৌদ্দগ্রামের বসন্তপুরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় খাদের পাশে। এতে মুহূর্তেই ঝরে যায় তরতাজা কতগুলো প্রাণ, আহত হন আরো অনেকে। গাড়িটা বেপরোয়া গতিতে 2-3টা মানে ইয়ার মধ্যে যা দেখলাম বেপরোয়া গতি ছিল, আর 40-60 পরে হঠাৎ করে দেখলাম গাড়িটা মানে ধুম ধুম করে আওয়াজ হচ্ছিল। দেন দেখি গাড়িটা পরে পড়তে মানে একদম উল্টাই গেল, কোথায় গিয়ে পড়ছে কিচ্ছু জানি না। আমার বাইকটা মারা গেছে, তা আমি কিভাবে বের হয়েছি এখান থেকে গাড়ি থেকে সেটা আমি নিজেও জানি না। ওখানে ঘুমেছিলাম, টোটো কিছু দেখি নাই। তাই আমাদেরকে পুলিশ ওইখান থেকে উদ্ধার করছে, উদ্ধার করার পর আমাদেরকে হাসপাতাল নিয়ে তারপর চিকিৎসা করছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফায়ার সার্ভিস। আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 5 জনকে মৃত অবস্থার দরকার, আমরা যদি মৃত্যু বলি না, কিন্তু তারা বলছে যে মানে মারা গেছে এমন আর কি। তাদেরকে উদ্ধার করে আমরা পুলিশের কাছে হস্তান্তর করি, আর বাকি যারা এমনি আরও যারা ছিল তাদেরকে রেস্কিউ করে প্রাথমিক চিকিৎসাতে আমরা তাদেরকে তাদের বাড়ি ঘরে পাঠিয়ে দিই। বাস চালকের অসতর্কতায় ঘটতে পারে দুর্ঘটনা বলছে হাইওয়ে পুলিশ। দেখছি যে তেমন কোনো প্রতিবন্ধকতা নাই, কোনো ব্যারিয়ারও নাই। ও একটা বাঁশের ছাড় আছে আর সম্পূর্ণ ফাঁকা রাস্তা। তো এই সমস্ত জায়গায় যদি অ্যাক্সিডেন্ট ঘটে থাকে তখন আমার কাছে মনে হয় যে ড্রাইভারের সতর্কতার কারণেই। নিউজ ডেস্ক, দেশ টিভি। বান্দরবানে পাহাড়ের সশস্ত্র সংগঠন কেএনএফ এর নারী শাখার অন্যতম প্রধান সমন্বয়ক আকিম বমকে গ্রেফতার করেছে র্যাব। এই বিষয়ে আরো তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল বাশার নয়ন। নয়ন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। নয়ন, আকিম বমকে কখন কিভাবে গ্রেফতার করা হয়েছে এবং এই মুহূর্তে আকিম বম কোথায় রয়েছেন আমাদেরকে বিস্তারিত জানাবেন।
আপনি জানেন যে গত মাসের 2 তারিখ বান্দরবানের রুমা এবং থানচিতে দুটি ব্যাংক ডাকাতির ঘটনার পর কুকিচিন ন্যাশনাল আর্মি নতুন করে আলোচনার জন্ম নেয়। এরপর থেকে মূলত কেএনএফ এর সন্ত্রাসীদের দমনের জন্য পাহাড়ে যৌথ অভিযান চলছে। যে অভিযান সেনাবাহিনী, র্যাব, পুলিশ থেকে শুরু করে আনসার সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা অংশ নিচ্ছে। আপনি জানেন ইতিমধ্যে যে যৌথ অভিযান চলছে, এই যৌথ অভিযানে অন্তত 85 জন কেএনএফ এর সদস্য এবং তাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে 85 জনকে আটক করা হয়েছে। তারা ইতিমধ্যে বান্দরবান কারাগারে রয়েছেন। আজকে যাকে যে আকিম বমকে আটক করা হয়েছে তাকে আজ সকালে লাইমিপাড়া এলাকা থেকে আটক করা হয়। পাশাপাশি শেবা লাল নুং বম নামে আরো একজন পুরুষকে আটক করা হয়েছে। অর্থাৎ 2 জনকে আটক করেছে বান্দরবান র্যাব। 15 র্যাবের অধীনস্থ বান্দরবান কার্যালয় ইতিমধ্যে যে বান্দরবানে কেএনএফ বিরোধী অভিযান চলছে, এই অভিযানে তারা 3 জনকে আটক করেছে র্যাবের অভিযানে। আকিম বম আসলে র্যাব আজকে যে সংবাদ সম্মেলন করেছে বিকেলে, সেই সংবাদ সম্মেলনে র্যাব জানিয়েছে আকিম বম মূলত 2023 সালে কেএনএফ এর যে সশস্ত্র শাখায় যোগ দেন। সে রোয়াংছড়ি এলাকায়, দুর্গম এলাকায় আসলে তার একজন বন্ধুর মাধ্যমে প্রশিক্ষণে অংশ নিয়েছিল। পরবর্তী সে আসলে যে প্রশিক্ষণে অংশ নেয় সেখানে অন্তত 50 জন নারী সদস্য ছিল। তারা কুকিচিন ন্যাশনাল আর্মির সবাই নারী সদস্য। সব মিলিয়ে সে আসলে র্যাবের জিজ্ঞাসাবাদে জানিয়েছে কুকিচিনের যেই প্রশিক্ষণ চলছে সেই প্রশিক্ষণ ক্যাম্পে প্রায় 6 শতাধিক নারী পুরুষের উপস্থিতি ছিল, এমনটি জানিয়েছেন। আমরা দেখেছি আজকে বিকেলে যখন সংবাদ সম্মেলন হচ্ছিল, আটককৃত তরুণীকে র্যাবের যে কার্যালয় বান্দরবান সদরে সেখানে রাখা হয়েছে। তার বিরুদ্ধে যে প্রয়োজনীয় আইনগত যে ব্যবস্থা সেটি নেওয়া হবে। পরবর্তী তাকে বান্দরবান যে পুলিশ থানা রয়েছে সেই থানায় হস্তান্তর করা হবে। আপনি জানেন যে গত যে রুমা রোয়াংছড়ি থেকে যে কেএনএফ এর হামলার পর 14টি অস্ত্র খোয়া গিয়েছিল, এখনো পর্যন্ত সেই অস্ত্রগুলো উদ্ধার করা সম্ভব হয়নি। এখনো সেই 2টি উপজেলায় অভিযান জোরদার করা হয়েছে। সেখানে প্রতিদিন আসলে অভিযান যে কেএনএফ বিরোধী, সন্ত্রাস বিরোধী যে অভিযান, সে অভিযান জোরদার রয়েছে। আসলে এই ছিল আমার কাছে বান্দরবান থেকে কেএনএফ এর সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। নয়ন, আপনাকে ধন্যবাদ। দর্শক শুনছিলাম কেএনএফ এর নারী শাখার অন্যতম প্রধান সমন্বয়ক আকিম বমকে গ্রেফতারের সর্বশেষ খবরাখবর। দেখছেন সংবাদ রাত। আবারও বেড়েছে গরমের তীব্রতা। দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এতে বেশি কষ্টে নিম্ন আয়ের মানুষ। অবশ্য আবহাওয়া অফিস বলছে 20 মে থেকে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাবরিনা মজুমদারের রিপোর্টে বিস্তারিত। সারা দেশে আবারও শুরু হয়েছে তাপপ্রবাহ। ঢাকা সহ দেশের বেশিরভাগ এলাকায় 3 দিন ধরে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে কাঠফাটা রোদ আর ভ্যাপসা গরমে অতিষ্ঠ জীবন। গরম তো এখন প্রচুর গরম, এখন বের হয়েছি ঘর থেকে প্রয়োজনের খাতিরে। গরম বেশি তো এই জন্য বারবার চেষ্টা হচ্ছে। প্রচন্ড গরমের কারণে আমরা বাইরে খুব একটা সময় থাকতে পারতেছি না। গরমের তীব্রতায় তৃষ্ণায় গলা ভেজাতে অনেকেই ছুটছেন রাস্তার পাশে শরবতের দোকানে। কোথাও যেন নেই স্বস্তির আভাস। বিপাকে মানুষ। প্রচন্ড গরম, রাস্তা থেকেও তো হিটে উঠতেছে, দেখতেছেন। তাপমাত্রা একটু বেড়ে গেছে, একটু কষ্ট আছে। আমাদের তো কলেজ যাইতে হয়, রেগুলার কলেজ, কোচিং, আসলে চলাচল খুবই কষ্ট হইতেছে। দুপুরবেলা আমরা ছাতা ছাড়া কোনো জায়গায় যেতে পারি না। আবহাওয়া অফিস বলছে 18 মে থেকে দেশের কোথাও কোথাও বৃষ্টিপাত শুরু হবে। কালকের পর থেকে 19 তারিখে আমরা আশা করছি যে 19 তারিখে বৃষ্টিপাতের এলাকা আরও কিছুটা বেড়ে যেতে পারে। সেই ক্ষেত্রে সিলেট, চট্টগ্রাম বিভাগ, সেই সাথে বরিশাল বিভাগের কিছু কিছু জায়গাতে বৃষ্টি হতে পারে। দমকা বাতাস ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর 20 মের পর তাপমাত্রা কমবে। 20 তারিখে খুলনা বিভাগ ছাড়া বা খুলনা বিভাগেরও 2-1টি স্থান ছাড়া সারা দেশেই মোটামুটি তাপপ্রবাহের যে বর্তমান অবস্থা সেটা অনেকটা প্রশমিত হতে পারে। শুক্রবার ঈশ্বরদী ও চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয় 39.5 ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। খুলনা সড়কে অবাধে দাপিয়ে বেড়াচ্ছে ফিটনেসবিহীন 600 গাড়ি। এসব ফিটনেসবিহীন গাড়িতে যাত্রীদের ভোগান্তির পাশাপাশি প্রায় ঘটে দুর্ঘটনা। এ বিষয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নুর ইসলাম রকি। রকি, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। রকি, এত নিষেধাজ্ঞার পরও এই ফিটনেসবিহীন গাড়ি কিভাবে রোডে চলছে, এ বিষয়ে বিস্তারিত জানাবেন।
ধন্যবাদ স্নেহা। আপনাকে আমি একটু জানিয়ে রাখি যে খুলনায় কিন্তু আসলে প্রকাশ্যে দিবালোকে প্রশাসনের চোখের সামনে দিয়ে ফিটনেস গেইন বা গাড়ি কিন্তু আসলে দাপিয়ে বেড়াচ্ছে এবং এইসব গাড়ির ভিতর প্রাইভেট কার, মাইক্রোবাস, ট্রাক, পিকআপ সহ সিএনজি মাহেন্দ্রের তালিকাও আছে। সম্প্রতি বিআরটিএ কিন্তু একটি তালিকা স্থানীয় জেলা প্রশাসক কার্যালয়ে, পুলিশ সুপার কার্যালয় সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দিয়েছে। তাদের দাবি যে এই 600 গাড়ি আসলে ফিটনেসবিহীনভাবে চলাচল করছে, যাদের আসলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আমরা একাধিক যাত্রীর সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে ফিটনেসবিহীন গাড়িতে চলাচল আসলে খুবই ঝুঁকিপূর্ণ, কারণ ফিটনেসবিহীন গাড়ির কারণে কিন্তু দুর্ঘটনা ঘটছে এবং বিগত দিনে যে দুর্ঘটনাগুলো ঘটেছে আমরা দেখতে পেয়েছি যে বেশিরভাগ গাড়িরই কিন্তু আসলে ফিটনেস ছিল না। আর পাশাপাশি মালিকপক্ষ, গাড়ির যানবাহনের মালিকপক্ষ দাবি যে আসলে ফিটনেসের জন্য যে কথা বিআরটিএ বলছে এটা আসলে সঠিক না। তাদের দাবি তাদেরকে চাপে রাখার জন্য বিআরটিএ এই কথাটি বলছে। আমরা কথা বলেছি প্রশাসনের সাথে, প্রশাসন আমাদেরকে যেটি জানিয়েছেন, পুলিশ প্রশাসন তারা কিন্তু খুলনা শহরের প্রবেশদ্বার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু আপনার তারা অবস্থান নিয়েছে এবং ফিটনেসবিহীন কোনো গাড়ি যেন শহরে প্রবেশ করতে না পারে সে বিষয়ে কিন্তু তারা ব্যবস্থা নিয়েছে এবং তারা মামলা দিচ্ছে। সম্প্রতি খুলনা বিআরটিএতে একজন ম্যাজিস্ট্রেট যোগদান করেছে এবং সে আজ সন্ধ্যায় আমাকে যেটি জানিয়েছে যে উনি যোগদান করার পর ফিটনেসবিহীন গাড়ির উপর সব থেকে বেশি জোর দিচ্ছেন এবং গত প্রায় 1 মাসে 4 লাখ টাকারও বেশি টাকা রেভিনিউ আয় হয়েছে ফিটনেসবিহীন গাড়ির যারা মালিক তাদের কাছ থেকে। আমি আপনার মাধ্যমে দর্শকদের কিন্তু জানাতে চাচ্ছি যে ফিটনেসবিহীন গাড়ি আসলে নিয়ন্ত্রণ এখন সময়ের দাবি, কারণ দুর্ঘটনা প্রতিরোধের একমাত্র উপায় হচ্ছে ফিটনেসবিহীন এবং সকল গাড়ির যে কাগজপত্রগুলো আছে এগুলা নিয়ে যাচাই বাছাই করে আসলে গাড়ি চলা। আমরা কথা বলেছি নিরাপদ সড়কের সাথে, তাদের বক্তব্য হচ্ছে যে প্রশাসনের চোখের সামনে যে কিভাবে ফিটনেসবিহীন গাড়ি চলাচল করে এটা আসলে বোধগম্য নয়। তবে বিআরটিএ আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা কিন্তু সকল গাড়ি সশরীরে এসে দেখে ফিটনেস দিচ্ছে। আর স্নেহা, আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে ফিটনেসবিহীন গাড়ি নিয়ন্ত্রণের জন্য কিন্তু বিআরটিএ প্রশাসন সহ তারা মাঠে নেমেছে। তাদের একটাই উদ্দেশ্য, খুলনায় যেন কোনো ফিটনেসবিহীন গাড়ি চলাচল করতে না পারে। স্নেহা, খুলনা থেকে ফিটনেসবিহীন গাড়ি বিষয় এটা ছিল সর্বশেষ তথ্য। রকি, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম খুলনা থেকে ফিটনেসবিহীন গাড়ি বিষয়ে প্রশাসনের পদক্ষেপের সর্বশেষ খবরাখবর। আবারও বেড়েছে গরমের উত্তাপ, চরম অস্বস্তিতে জনজীবন। তাপপ্রবাহের খবর জানাতে যশোর থেকে যুক্ত হচ্ছেন ইন্দ্রজিৎ রায় ও পাবনা থেকে SA আসাদ। শুরুতে যাচ্ছি ইন্দ্রজিৎ রায়ের কাছে। ইন্দ্রজিৎ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। ইন্দ্রজিৎ, চলমান দাবদাহ জনজীবনে কতটা প্রভাব ফেলেছে, কি বলছেন সাধারণ মানুষ? ধন্যবাদ। যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 38.4 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ গত 1 মাস ধরে যে টানা তাপ প্রবাহ ছিল, তারপরে এই মে মাসের প্রথম সপ্তাহে যখন বৃষ্টিপাত হয়েছে, বৃষ্টিপাতের পরে কিন্তু কয়েকদিন তাপমাত্রা খুব কম ছিল, নিম্নমুখী ছিল এবং জনমনে স্বস্তি ছিল। কিন্তু গত 4 দিন ধরে কিন্তু আবারও সেই তাপমাত্রার যে পারদ সেটা উঠছে এবং গত 4 দিন ধরেই তাপমাত্রা বাড়ছে যশোরে। বিশেষ করে যশোরে তীব্র তাপ প্রবাহের মধ্য দিয়ে কিন্তু জনজীবনের যে নাকাল অবস্থা সেটি তৈরি হচ্ছে, অর্থাৎ সকাল বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই যে সূর্যের যে তাপ সেটি বাড়ছে এবং গরমের যে ভোগান্তি সেটি বাড়ছে। অর্থাৎ যারা কর্মজীবী মানুষ, যারা কাজের সন্ধানে ঘরের বাইরে বের হচ্ছেন, তাদের কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে। অর্থাৎ এই বৃষ্টির দেখা না পাওয়ায় যে তাপমাত্রা সেটি কমছে না এবং তাপমাত্রা না কমার যে ফলশ্রুতিতে জনজীবনে কিন্তু ভোগান্তি নেমে এসেছে। এই ভোগান্তির মধ্য দিয়েই যেতে হচ্ছে। বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ তাদের সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে এবং যারা বৃদ্ধ এবং শিশু আছে যে পরিবারে, সেই পরিবারও কিন্তু তাদেরকে নিয়ে ভোগান্তির মধ্যে দিয়ে যাচ্ছেন। এই হাসপাতালেও কিন্তু রোগীর যে চাপ সেটি আছে গরমজনিত কারণে। তবে কবে নাগাদ বৃষ্টি হবে সে বিষয়ে কিন্তু এখনো স্পষ্ট নয় এবং যে আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু আরও 2 দিনের যে
সতর্কতা জারি করা হয়েছে। তার আওতায় যশোরের যে প্রশাসন তারাও কিন্তু এ বিষয়ে সতর্ক করছে এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সতর্কতা মেনে চলার জন্য বলা হচ্ছে। তো এই ছিল আমার কাছে যশোর থেকে। আমরা এখন চলে যাচ্ছি পাবনাতে সহকর্মী আসাদের কাছে। আসাদ। ধন্যবাদ ইন্দ্রজিৎ। আপনি যেমনটি আসলে যশোরের তাপদাহের খবর জানাচ্ছেন, পাবনার কিন্তু আসলে একই অবস্থা। গত কয়েকদিন আগে গত সপ্তাহের প্রথম দিকে বৃষ্টিপাতের আসলে পাবনার তাপমাত্রা কিছুটা হলেও শান্ত ছিল, কিন্তু গত সপ্তাহের শেষের দিকে বিশেষ করে মঙ্গলবার, বৃহস্পতি এবং আজ শুক্রবার আসলে চরম তাপদাহ, বিশেষ করে ভ্যাপসা গরম জনজীবন একেবারেই অতিষ্ঠ হয়ে গেছে। আমি যদি একটু বলে রাখতে চাই, পাবনায় এই মুহূর্তে আসলে উপজেলা নির্বাচন চলছে। নির্বাচন প্রচণ্ড গরমের মধ্যে এবং একই সাথে আসলে পাবনার বিল অঞ্চলে ধান কাটার প্রস্তুতি চলছে। চরম দুর্বিষহ সময় অতিবাহিত করতে হচ্ছে আসলে এই তাপদাহের কারণে। আমি কথা বলেছিলাম পাবনার ঈশ্বরদী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জনের সাথে। তিনি যেমন জানিয়েছিলেন আজকে পাবনা এবং ঈশ্বরদী আশেপাশের এলাকার তাপমাত্রা 38.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। আমি জানতে চেয়েছিলাম যে আসলে এই ভ্যাপসা গরমের কারণ কি। তিনি আমাদের যেমনটি জানিয়েছিলেন আসলে এখন পাবনার বাতাসের আর্দ্রতা কিছুটা বেশি থাকার কারণে আসলে এই ভ্যাপসা গরম। তিনি আমাদের আরও জানিয়েছেন যে আসলে আরও কয়েকদিন এই ধরনের তাপদাহ চলতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। এমনটি আসলে পাবনার এই তাপমাত্রা নিয়ে আসলে ছিল। আরেকটু যদি বলে রাখতে চাই যে পাবনার এই তাপদাহের পাশাপাশি আসলে শুরু হয়েছে চরম পর্যায়ে লোডশেডিংয়ের কারণেও মানুষের চরম দুর্বিষহ জীবন পার করতে হচ্ছে। তো এই ছিল আমার কাছে পাবনার তাপমাত্রা নিয়ে সর্বশেষ তথ্য। স্নেহা, ইন্দ্রজিৎ এবং আসাদ, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, শুনছিলাম যশোর এবং পাবনা থেকে আজকের তাপমাত্রার খবরাখবর। দেখছেন সংবাদ রাত। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের বাকি আর মাত্র 4 দিন। চলছে প্রার্থীদের শেষ মুহূর্তের প্রচারণা। এদিকে সময় যতই ঘনিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে ভোটের মাঠ। ভোটের সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কা প্রার্থীদের। নির্বাচনের বাকি মাত্র কয়েকদিন। শেষ মুহূর্তে নির্বাচনকে কেন্দ্র করে মানিকগঞ্জের শিবালয় উপজেলা পরিষদে উত্তপ্ত হচ্ছে ভোটের মাঠ। গত কয়েকদিন ধরেই চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি রহিম খানের সাথে আরেক চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউর রহমানের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। শঙ্কা বিরাজ করছে সুষ্ঠু ভোটের পরিবেশ নিয়ে। সম্প্রতি নির্বাচনের পোস্টার লাগানোকে কেন্দ্র করে চেয়ারম্যান প্রার্থী রেজাউর রহমানের 2 কর্মীকে মারধরের অভিযোগ ওঠে আরেক প্রার্থী রহিম খানের সমর্থকদের বিরুদ্ধে। এই ঘটনায় প্রায় 3 ঘন্টা মহাসড়ক অবরোধ করলে পরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সাধারণ ভোটার হিসেবে মনে করি এই ভোটের মাঠকে উত্তপ্ত এবং বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এখানে এই অরাজকতা সৃষ্টি করা হচ্ছে। তারা ভোটে উঠতে পারবো না, বুঝছেন না, এটা বিশৃঙ্খলা সৃষ্টি করে যাতে ভোটে নষ্ট করে দেওয়া যায়, এইভাবে তারা কাজ করতেছে। টেলিফোনের মাধ্যমে আমি বলেছি যে আপনি এটা দেখেন, উনি সাথে সাথেই একজন পুলিশ কর্মকর্তাকে ঘটনাস্থান পাঠাইছে বলে আমি শুনেছি। উস্কানি দিচ্ছে সেই জনপ্রতিনিধির অতীতকে তিনি শিবালয়ে কাজে লাগাচ্ছে এবং উস্কানি দিয়ে আমার প্রতিপক্ষ যিনি প্রার্থী তার পক্ষে প্রকাশ্যে তিনি ভোট চাচ্ছেন। ময়মনসিংহের মুক্তাগাছা সদর এবং গৌরীপুরের শেষ মুহূর্তে প্রার্থীরা বিরামহীন প্রচারণায় ব্যস্ত। 3 উপজেলায় 43 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে 13 জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে 13 জন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 17 জন প্রার্থী লড়বেন। যে রাস্তা সেগুলো করার আসলে কোনো সুযোগ নেই, সেটা আপনারাও জানেন। আমরা তারপরেও সামাজিকভাবে যে উন্নয়নগুলো আমাদের করার প্রয়োজন, উপজেলা পরিষদের সক্ষমতার মধ্যে থেকে স্বচ্ছতার সাথে আমরা সেগুলো সঠিকভাবে বাস্তবায়ন করার চেষ্টা করেছি। এদিকে প্রচারণায় ব্যস্ত সময় পার করছে শেরপুরের নকলা ও নালিতাবাড়ী উপজেলার প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নানা প্রতিশ্রুতি সহ উন্নয়নের বাণী শোনাচ্ছেন তারা। কোন প্রার্থী যেন পায় এবং থাকে তাকে আমরা ভোট দেব। যে ভালো কাজ করবে, যে আমাদের উন্নয়ন করবে, তারাই আমরা ভোট দিব। আমি এই নকলাকে একটি আধুনিক নকলা উপজেলা হিসেবে গড়ে তোলার জন্যে আমি আমার
মেধা এবং প্রজ্ঞা দিয়ে সর্বোচ্চ চেষ্টা করেছি। এছাড়াও পটুয়াখালী, লক্ষ্মীপুর, রংপুর ও নোয়াখালীতে জমে উঠেছে শেষ মুহূর্তের প্রচার প্রচারণা। দিবাশ্রী বড়ুয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে জমে উঠেছে প্রচার প্রচারণা। নানা রকম প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। এ নিয়ে আরো জানাতে জামালপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। মেহেদি, প্রচারণার কি খবর রয়েছে আপনার কাছে? কি বলছেন প্রার্থী এবং ভোটাররা? আমাদেরকে বিস্তারিত জানাবেন। স্নেহা, আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে জানাতে চাই, গত আগামী 21শে মে কিন্তু জামালপুরের 3টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ। ইসলামপুর উপজেলা ইতিমধ্যে ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালামকে উনি কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অপরদিকে আমরা দেখতে পেয়েছি যে বকশীগঞ্জ এবং দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেখানে কিন্তু একটি ভিন্ন মাত্রা যোগ হয়েছে যে বকশীগঞ্জ এবং দেওয়ানগঞ্জ দুটি উপজেলাতেই উপজেলা আওয়ামী লীগের সভাপতি সহ প্রায় 5জন করে আওয়ামী লীগের যারা বিভিন্ন পদে আসীন রয়েছেন তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করছেন। এ নিয়ে আওয়ামী লীগের নেতারা, কর্মীরা বা তৃণমূলের যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু এক ধরনের বিপাকে পড়েছেন যে কাকে রেখে কাকে ভোট দিবে বা কাকে রেখে কাকে সমর্থন করবে। কিন্তু ভোটাররা বলছেন যে শুধুমাত্র 5 বছর পরেই যারা নির্বাচিত প্রতিনিধি হন বা যারা প্রার্থী হন তারা শুধু এসে আমাদের কাছে ভোট প্রার্থনা করেন। ভোটের দিন পার হওয়ার পরে বিজয়ী যিনি হন তার আর 5 বছরের মধ্যে কোনো দেখা মেলে না। তাই তারা চাচ্ছেন যে এবার এমন একজন জনপ্রতিনিধি যিনি নির্বাচিত হওয়ার পরেও সাধারণ ভোটারদের মাঝে এসে তিনি তার সেবা দান করবেন এবং সরকারের যে উন্নয়ন সেটি সুষম বন্টন করবেন। এছাড়াও আরেকটি মাত্রা যোগ হয়েছে যে এবার বিএনপির যারা ভোটার রয়েছেন, যদিও বিএনপি থেকে বিভিন্ন যারা পদপদবী যাদের আছে, যারা বিএনপি তা করেন, সমর্থক বা নেতা রয়েছেন, তারা জানিয়েছেন যে কোনো রকমের কোনো নেতাকর্মী তারা ভোট কেন্দ্রে অংশগ্রহণ করতে দেবে না। এর জন্য কিন্তু লিফলেটও বিতরণ করছেন। কিন্তু অপরদিকে মাঠ পর্যায়ে যারা আমরা সংবাদ কর্মী রয়েছি, গণমাধ্যম কর্মীরা খোঁজ নিয়ে দেখেছি যে এবার যারা বিএনপি সমর্থিত যারা বিভিন্ন পদপদবিতে নেই তারাও কিন্তু এবার ভোটের মাঠে অংশগ্রহণ করবেন। যারা তাদের কাছে মনে হবে যে নিরাপদ এবং কোনো মামলা হামলা দিবে না তাদেরকেও তারা ভোট দেওয়ার আশ্বাস প্রকাশ করেছেন। অপরদিকে বকশীগঞ্জে আরেকটু ভিন্নতা প্রকাশ পেয়েছে, সেটি হচ্ছে যে বকশীগঞ্জের যে বর্তমান সংসদ সদস্য রয়েছে নূর মোহাম্মদ, তার ভাই কিন্তু এবার নির্বাচন করছেন। যদিও আওয়ামী লীগ থেকে বলা হয়েছে যে কোনো সংসদ সদস্যের নিকট আত্মীয় বা ভাই নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না। এক্ষেত্রে নূর মোহাম্মদ বারবার সুস্পষ্টভাবে জানালেও কিন্তু সাধারণ যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে নূর মোহাম্মদের এটি একটি সাজানো নাটক। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবেই তার ভাইকে তিনি ইন্ধন দিচ্ছেন এই নির্বাচনকে একটি সহিংসতার দিকে নিয়ে যাওয়ার জন্য। এখন পর্যন্ত জামালপুরের 3টি উপজেলা পরিষদের যে নির্বাচনের যে শেষ মুহূর্তে প্রচারণা চলছে, কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আশা করছে সাধারণ ভোটাররা আগামী 21 তারিখ তাদের নির্বিঘ্নে ইভিএম এর মাধ্যমে এই 3টি উপজেলা পরিষদের নির্বাচনে তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দিবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। স্নেহা। মেহেদি, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণার সর্বশেষ খবরাখবর। সংবাদদাতা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সাভারের রাজীব সমর 2 ভাইয়ের ত্রাসের রাজত্ব, অভিযোগের মামলা নেয় না পুলিশ, মাফিয়া তন্ত্র দমনের পরামর্শ। বের দাবদাহের ভোগান্তি, সোমবার থেকে বৃষ্টির পূর্বাভাস, গরমের সরবরাহ সংকট অজুহাতে অস্থিরতা নিত্যপণ্যের বাজারে। সড়কে থামছে না মৃত্যু মিছিল, কুমিল্লায় যাত্রীবাহী বাস উল্টে নিহত 5, রাজধানীতে ভবন থেকে পড়ে 3 শ্রমিকের প্রাণহানি। এবং দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনের বাকি আর মাত্র 4 দিন, চলছে শেষ মুহূর্তের প্রচারণা, ভোটের সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কা। এই ছিল এখনকার সংবাদ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়াও সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।